মণিহারা গ্রামে প্রতি বছর শীত পড়লেই তাপস ব্যস্ত হয়ে যায় নিজের ব্যবসায় লাভ করার জন্য। শীতের শুরু থেকেই সে বিভিন্ন শাকসবজি ফলিয়ে রাখে। শুধু শীতকাল এলেই সেগুলো পটাপট জমি থেকে তুলে ফেলে। আজ পৌষের 1 তারিখ, তাই আজ সে গ্রামের বাজারে একটা সুন্দর জায়গা দেখে নিজের দোকান বসানোর উদ্দেশ্যে রওনা হয়েছে। এই বজ্জারটাও পেছন পেছন চলে এসেছে। প্রতি বছর ভালো জায়গা দখল করার আগে এবার সুন্দর দিকে একটা ভালো জায়গা দখল করে বসে। এবার আর আমি এটা হতে দিচ্ছি না। তোর আগেই আমি বাজারে গিয়ে পৌঁছাবো। ও তাপস দাদা, ও দৌড়াচ্ছ কোথায়? সে জেনে আর তোমার কি কাজ? নিজের চরকায় তেল দাও, যাও যাও যাও। আহা, রাগ করছো কেন গো? তোমার ভালোর জন্যই তো বলছি। কাঁধে দুদিকে দুটো ডালা ঝুলিয়ে নিয়েছো, ওভাবে দৌড়ানো কি চায়? এই দেখো তো আশপাশ কত শাকসবজি ছড়িয়ে ছিটিয়ে ফেলেছো, তারপর যাচ্ছ। হ্যাঁ, তোমার অত দরদ দেখাতে হবে না, তুমি সেগুলো কুড়িয়ে নিয়ে তোমার ঝোলায় ভরো। আমার একটা ভালো জায়গা দরকার, আর কথা বাড়িও না তো। প্রতিবার তো আমার জায়গা দখল করে বসো, এবার আর তোমাকে সেই সুযোগ দিচ্ছি না আমি। আচ্ছা, মুশকিল তো। ব্যবসায়ী হয়ে যদি এমন হিংসুটে হয় তাহলে কি করে হবে? এজন্যই তার ব্যবসায়ের কোনো উন্নতি হয় না। এইভাবে শুধু ভালো জায়গা খুঁজলেই হবে না, ক্রেতাদের সাথে এবং বাকি ব্যবসায়ীদের সাথেই ভালো আচরণও করতে হয়, না হলে বিধাতা কখনোই তাকে সফলতা দিবেন না। যাকে আমার কি। বিক্রম আস্তে ধীরে হেঁটে বাজার অবধি চলে গেল। ওদিকে বিক্রমের আগে বাজারে একটা ভালো জায়গা পেয়েও গেল তাপস। খেয়াল করলো তার 2 ঝুড়িতে শাকসবজির পরিমাণ অনেক কমে গেছে। সে আফসোস করে বলল, এই সেরেছে, জায়গা খোঁজার তাহলে তো অর্ধেকখানা সবজি রাস্তায় খুঁয়েছি। আচ্ছা যাই হোক, একদিন একটু লোকসানে বিক্রি করলাম আর কি, কিন্তু একটা ভালো জায়গা তো পেয়েছি। এর পরের কয়েকদিন এই জায়গা আর কেউ দখল করবে না, এই অনেক। হলো তো দাদা, তোমার অত কষ্ট ফেলানো শাকসবজি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে শান্তি হলো? যাও যাও, তুমি আর অত কুমিরের কান্না দেখতে এসো না, নিজের কাজ করো গিয়ে। বিক্রম আর কথা না বাড়িয়ে তাপসের পাশে একটা জায়গা নিয়ে নিজের ফলের দোকান খুলে বসল। এমন সময় বাজারে আসলো প্রতীক, সে মাছের ব্যবসায়ী। বিক্রম ও তাপসকে দেখে বলল, ও বাবা, তোমরা দুজন চলে এসেছো এত তাড়াতাড়ি? ভালো হয়েছে, বেশ ভালো। তা তাপস দাদা, তোমার এবার চাষাবাদ কেমন হলো বলো দিকিনি? সে ভালোই হয়েছে দাদা, প্রতিবার বিধাতার কৃপায় যা হয় এবারও তাই হয়েছে। বাহ, বেশ ভালো। বিক্রম, তোমার কি অবস্থা? আমারও বেশ ভালোই ফলন হয়েছে। মৌসুমি ফল তো খুব একটা হয় না, তবে যা হয়েছে তাতেই বেশ চালাতে পারবো বলে আশাবাদী। তোমার তো খেজুরের বাগান আছে, সেখান থেকে তো খেজুরের রস পাও। তুমি কিন্তু চাইলে সেই রস থেকে গুড় বানিয়ে ব্যবসা করতে পারো। তাছাড়া এ গ্রাম ও গ্রামে হেঁটে হেঁটে খেজুরের রস বিক্রি করলেও কিন্তু মন্দ হয় না। হ্যাঁ, আপনি ভালো বুদ্ধি দিয়েছেন দাদা। দেখি আস্তে ধীরে কিছু করা যায় কিনা। তবে আপাতত এই রমরমা বাজারের দিকেই মূল দৃষ্টি দিচ্ছি। হ্যাঁ, তা বেশ, তা বেশ। আমাদের কথা জিজ্ঞেস করছো দাদা, কিন্তু তুমি নিজে কতটুকু বিক্রির টার্গেট নিয়ে এসেছো এবার? তোমার ঝুড়িতে কত মাছ আছে? আমার বোধ হয় আর এবারের পরে বাজারে বসা হবে না রে। হমা, সে কি কথা, কেন? এবছর নদীতে পানি শুকিয়ে প্রায় অর্ধেক হয়ে গেছে। মাছ যা ছিল সব অনেক আগেই ধরে
চেটে পুচে নিয়ে গেছে আশেপাশের গ্রামের জেলেরা। আর ভাগ্যে এই কটা পড়েছে, কে জানে, হয়তো আজই আমার মাছ বিক্রির শেষ দিন। আরে না না দাদা, এ হতে দেওয়া যায় না। তুমি এই গ্রামের পুরাতন মাছ ব্যবসায়ী, তোমার সাথে এমন অন্যায় তো মেনে নেওয়া যায় না। এত বড় নদীর পাশ দিয়ে 2-3টে গ্রাম, বাকিদের যেমন অধিকার আছে তোমারও ঠিক তেমন অধিকার আছে। আজকাল কি আর অত ন্যায় অন্যায়ের বোধ মানুষের ভিতরে আছে? থাকলে তো আমাদের এই পৃথিবীটাই স্বর্গে পরিণত হতো। জন্যই হয়তো বিধাতা স্বর্গ নরক বানিয়ে রেখেছেন। আর তাছাড়া আমি যে চড়া দাম দিয়ে মাছ কিনে বিক্রি করব, সেও তো সম্ভব নয়। অত চড়া দাম দিয়ে মাছ কিনলে বাকি খাবার কিভাবে কিনবো? আর চড়া দামে মাছ কিনে চড়া দামে মাছ বিক্রি করতে গেলে তো সেটা হয় না। সে যাই হোক, তোমরা জীবনে প্রতিষ্ঠিত হও, এটাই কাম্য। যাই, একবাসে গিয়ে বসি। সন্ধ্যায় বাজার শেষে বিক্রম বাড়ির দিকে যাচ্ছিল। এমন সময় তাপস তাকে পিছনে থেকে থামালো। বিক্রম, শোনো, তোমার সাথে একটু কথা আছে। হ্যাঁ হ্যাঁ দাদা, বলো। প্রতীক দাদার কথা শুনে আমার খুবই খারাপ লাগলো। উনি আমাদের গ্রামের একজন বয়োজ্যেষ্ঠ ব্যবসায়ী, অথচ তার ব্যবসার খাতায় বন্ধ হয়ে যাবে, এটা তো মেনে নেওয়া যায় না। আমারও তাই মনে হয়েছে দাদা, ওনার মতো বিশ্বস্ত ব্যবসায়ী অঞ্চলে খুব কমই আছেন। আমি বলি কি, তোমার আর আমার তো প্রতি বছরই মোটামুটি ভালোই রোজগার হয়। আমরা দুজন মিলে এবার আমাদের উপার্জনের মোটা টাকাটা যদি প্রতীক দাদার নিজের একটা মাছের খামার করার কাজে লাগিয়ে দেই, তাহলে মন্দ হয় না, কি বলো? আরে তুমি তো বেশ ভালো বুদ্ধি দিয়েছ গো। প্রতীক দাদার কথা শুনে আমার নিজেরও তখন এই চিন্তা মাথায় এসেছিল, কিন্তু আমার একার পক্ষে অত টাকা তো দেওয়া সম্ভব ছিল না। বিধাতার কি লীলা, তিনি তোমার মুখ থেকেই আমাকে এমন একটা প্রস্তাব শোনালেন। তাহলে ওই কথাই রইল, এই শীতকাল শেষ হলেই তুমি আর আমি মিলে প্রতীক দাদার জন্য একটা খামার করে দেব। আচ্ছা ঠিক আছে। বিক্রম ও তাপস পরিকল্পনা শেষে তাদের বাড়ি ফিরে গেল। এরপর গোটা শীতকাল তারা দুইজন বেশ পরিশ্রম করলো। তাপস নিজের মতো শাকসবজি এই গ্রাম ও গ্রাম বিক্রি করে বেশ মোটা অঙ্কের টাকা উপার্জন করলো। অন্যদিকে বিক্রমও প্রতীকের কথা মতো খেজুরের রস বিক্রি করেও বেশ লাভবান হলো। শীতের শেষে তারা দুইজন একদিন প্রতীকের বাড়ির উঠোনে গিয়ে দাঁড়ালো। প্রতীক দাদা, ও প্রতীক দাদা, কোথায় গেলে? দেখো, আমরা তোমার সাথে দেখা করতে এসেছি। আরে তো তোমরা দুজন? হ্যাঁ, ভাবলাম তোমার সাথে একটু দেখা করি। সেই যে মাছ বিক্রি করে বাড়ি চলে এলে, তারপর তার তো দেখাই পেলাম না। আর তাছাড়া তোমাকে উপহার হিসেবে একটা জিনিসও দেওয়ার আছে প্রতীক দা। উপহার? আমাকে আবার তোমরা কি উপহার দেবে শুনি? এই নিন প্রতীক দা। এটা আপনার জন্য আমাদের দুজনের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। ও মা, এত টাকা তোমরা আমায় দিচ্ছ কেন? নাও প্রতীক দা, তুমি এই গ্রামের বয়োজ্যেষ্ঠ ব্যবসায়ী, তুমি যদি এই গ্রামে মাছ বিক্রি করে বন্ধ করে দাও, তাহলে যে সবাই মাছের অভাবে হা হুতাশ করবে। আমরা চাই তুমি টাকা দিয়ে নিজের উদ্যোগে মাছের খামার তৈরি করো, আমরাও সেখানে তোমাকে সাহায্য করব। আর এটাই হচ্ছে তার প্রথম অনুদান। আমি যে তোমাদের কি বলে ধন্যবাদ দিব, ভাষাই খুঁজে পাচ্ছি না।
তোমরা আমার জন্য এত ভাবো? এ কেমন কথা বলছেন দাদা? আমরা একই গ্রামের একই গোষ্ঠীর মানুষ, যদি ব্যবসায়ী হয়ে ব্যবসায়ীর জন্য কিছু করতে নাই পারি তাহলে ব্যবসায়ী হলাম কেন? সামনের বছরের শীতের বাজারে আবারও আপনার মুখখান আমরা দেখতে চাই। শেষ কথা এটাই, আমাদের এই কথা আপনাকে রাখতেই হবে। প্রতীক তাদের কাছ থেকে টাকা নিয়ে নিজের উদ্যোগে খামার শুরু করে দিল। 1 বছরের মধ্যেই সে বড় খামার করে ফেলল। এরপর সামনের বছর শীতে সে আবারও তার আগের রূপে নামকরা ব্যবসায়ী হয়ে বাকিদের সাথে ব্যবসা শুরু করল। দেখেছিস পরিমল, কেমন মেঘ করেছে আকাশে? এ আর নতুন কি, এবছর বর্ষাকালে তো বৃষ্টি লেগেই আছে। 2 মাসের মধ্যে তো একবারও দেখলাম না আকাশে সূর্য উঠেছে। গেল বছর একটু বৃষ্টি হলো না, অথচ এবছর বিধাতা বৃষ্টি দিচ্ছেন যে দিচ্ছেন। তাও ভালো, আমাদের গ্রাম অন্যান্য গ্রাম থেকে কিছুটা উঁচু, তাই এখনো অবধি বন্যা হয়নি। আশেপাশের 3টি গ্রাম তো প্লাবিত হয়ে গেছে। এই গ্রামও যে প্লাবিত হবে না তার নিশ্চয়তা কি আছে? আর যদি 2 দিন টানা বৃষ্টি পড়ে তাহলে যে শুধু গ্রাম প্লাবিত হবে তাই না, পাশের অঞ্চলের বেড়িবাঁধও ভেঙে যেতে পারে। বিধাতা রক্ষা করুক সবাইকে। হ্যাঁ রে, এরকম পরিস্থিতি হলে আমাদের মাছের ব্যবসার কি হবে? একবার ভেবে দেখেছিস? ওই নিয়েই তো চিন্তায় আছি, ঘুম হয় না, ঘরটাও সারানো হয়নি। ভেবেছিলাম এবছর মাছ ধরে যতটা পারবো টাকা জমিয়ে ঘর সারাবো। এমন চলতে থাকলে কি করে হবে বল? একটা না একটা বুদ্ধি তো বের করতেই হবে নাকি? আমাদের সোনার গ্রাম, আমাদের সোনার সংসার, গ্রামের মানুষেরা আমাদের প্রতি আস্থা ভরসা কোনো কিছুই বিফলে দেওয়া যাবে না। তা যা বলেছিস। আচ্ছা চল, এখন আপাতত নদীর মোহনায় যা মাছ আছে তাই তুলে নিয়ে বাজারে বিক্রি করব। অন্তত 1-2 পয়সা যা আসে তাতেই একটু করে চলবে। কথা বলতে বলতে 2 বন্ধু নদীর কিনারায় চলে গেল। কিরে, নদীর পানি তো বেড়েই চলেছে, দেখে তো মনে হচ্ছে আজ রাতেই কোনো একটা ভয়াবহ কিছু হতে পারে। বিধাতার কাছে প্রার্থনা করি অন্তত আজকের রাতটুকু সময় দিক, না হলে পুরো গ্রাম তো ভেসে যাবে। আমার কিন্তু ভীষণ ভয় করছে, মাছ পাবো তো? নিরাশ হোস না, অন্তত একবার জাল ফেলে দেখি, চেষ্টা করি, ভাগ্যে থাকলে অবশ্যই পাবো। ঠিক আছে, চল চেষ্টা করি। দুই বন্ধু মিলে অনেকক্ষণ ধরে নদীতে জাল ফেলে মাছ ধরার চেষ্টা করলো, কিন্তু অনেকক্ষণ চেষ্টার পর তারা বেশ কিছু মাছ পেল। হ্যাঁ, যা উঠেছে এটাই আমাদের জন্য অনেক। এখন আর দেরি করা ঠিক হবে না, বাড়ি ফিরতে হবে। নদীর পানি ক্রমাগত বেড়েই চলেছে। দাঁড়া, হ্যাঁ, বাড়ি যাওয়ার আগে আমাদের কিছু একটা কাজ করতে হবে। মাছগুলো যে ধরলাম সেগুলো বিক্রি করতে হবে না? মানে কি, কি বলতে চাইছিস? এখন এই ঝোড়ো আবহাওয়ায় কে মাছ কিনবে? তাহলে আমরা এই মাছগুলো ধরেছি কেন? আর তাছাড়া মাছ এখন বিক্রি করবো তো বলিনি, মাছ যেন এই বন্যার মধ্যে বিক্রি করতে পারি সেই ব্যবস্থা করবো বলেছি। কি যে বলিস কিছুই বুঝতে পারছি না। অত বুঝতে হবে না, আয় তুই আমার সাথে বাঁশবাগান খুঁজবি। পরিমল প্রশান্তের পিছন পিছন হাঁটতে শুরু করলো।
হাঁটতে হাঁটতে তারা একটা বাঁশবাগানের সামনে গিয়ে দাঁড়ালো। এখানে দাঁড়ালি কেন? এখান থেকে আমরা বাঁশ সংগ্রহ করে আমরা দুটো ভেলা বানাবো। এরপর সে দুটোকে শক্ত করে একটা আরেকটার সাথে বেঁধে দিব, যেন ভেসে থাকতে পারে অনায়াসে। আমরা মাছ বিক্রি করতে পারি যেন ওটার উপর থেকে। কিন্তু এমন পরিস্থিতিতে কি কেউ মাছ কিনবে? বন্যা পরিস্থিতিতে অনেকেই তাদের নিজেদের সংরক্ষণের খাবার দাবার নাও রাখতে পারে। সেক্ষেত্রে আমরা যদি বাড়ি বাড়ি গিয়ে মাছ বিক্রি করতে পারি তাহলে তাদের অন্তত দুবেলা খাবার জুটবে। কিন্তু এমন সংকটের মধ্যে আমাদের থেকে কে মাছ কিনবে বল? টাকা তো মানুষের কাছে নাও থাকতে পারে। সেটা কোনো বড় বিষয় নয়, অন্তত আমাদের গ্রামের লোকেরা দুবেলা খেতে পারবে, এটাই অনেক বড়। চল, আর সময় নষ্ট করিস না, আমাকে হাতে হাতে সাহায্য করবি। ঠিক আছে, চল। দুই বন্ধু মিলে দক্ষ কারিগরের মতো বাঁশ কেটে পরদিন সকালে পুরো গ্রাম বন্যায় প্লাবিত হয়ে গেছে। পরিমল ও প্রশান্ত ভেলার উপর উঠে মাছ বিক্রি করতে গেল। যা ভেবেছিলাম তাই হয়েছে রে, দেখ পুরো গ্রাম দেখে মনে হচ্ছে একটা বিশাল সমুদ্রের মাঝখানে বসে আছি আমরা একটু উঁচু জায়গায় আছি, এর জন্য ভালো আছি। আমি তো ভেবেই পাচ্ছি না যে বাড়িগুলো আপাদমস্তক ডুবে গেছে, সেই মানুষজনের কি অবস্থা। বিধাতা সবাইকে মঙ্গল করুক। অন্তত উঁচু দালানগুলোতে তাদের আশ্রয় ব্যবস্থা হলেও যেন হয়। ভেলা বাইতে বাইতে প্রশান্তের চোখে পড়ল দূরে একটা বাড়ির ছাদে একজন লোক দুহাত তুলে তাদের দিকে ইশারা করছে। পরিমল, ওই দেখ, ওইটা মণিশঙ্কর বাবুর বাড়ি না? উনি বোধ হয় ছাদের উপর থেকে আমাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। আমরা প্রথমে ওনার কাছেই যাই, চল। কিন্তু উনি আমাদের থেকে মাছ কিনবেন? আহা, ওসব পরের বিষয়, আগে তো দেখতে হবে ওনার কি সাহায্য প্রয়োজন। মাছ কিনবে নাকি অন্য কোনো ব্যাপার? এমনও তো হতে পারে তার উদ্ধারের প্রয়োজন। চল গিয়ে দেখি। ঠিক আছে, চল। প্রশান্ত ভেলাটি লোকটির বাড়ির সামনে ভেড়ালো। আরে প্রশান্ত, তোমরা কি করছো? আর ভেলার উপরে এতগুলো মাছ রেখেছো কেন? এমন সময় মাছ কিনবে কে? শঙ্করবাবু, আমরা ভাবলাম এই বন্যা পরিস্থিতিতে অনেকেই হয়তো খাবার দাবারের সংকটে পড়েছে, তাই সেক্ষেত্রে আমরা এই মাছগুলো নিয়ে যারা খাবার রাখতে পারেননি তাদের সাহায্য করছি। অন্তত তাদের দুবেলা খাবারের প্রয়োজনটা মিটলো। তা বেশ, তুমি বেশ ভালো একটা বুদ্ধির কাজ করেছো। কিন্তু অনেকেই তো ধরো টাকা পয়সা সাথে রাখতে পারেনি, তাদের বুঝি মাছ দেবে না? আলবাদ মাছ দেবো শঙ্করবাবু, কেন দেব না? বিপদের মধ্যে মানুষের প্রাণ আগে নাকি টাকা আগে? সেই ভালো, ঠিক আছে, তাহলে আমি তোমাদের কাছ থেকে 5 কেজি বড় বড় মাছ কিনতে চাই। আমার বাড়ির ভিতরে প্রায় 20 জন লোক আশ্রয় নিয়েছে, আর গিন্নি তাদেরকে রান্না করে খাওয়াবেন। এ তো খুবই ভালো কথা, বিধাতা আপনার মঙ্গল করুক। এমন উদার চিত্ত আজকাল তো দেখাই যায় না। আপনি বলুন কি কি মাছ দেবো আপনাকে? আমি অত বাছবিচার করতে পারবো না, তোমাদের যেটা ভালো মনে হয় সেগুলোই সব মিলিয়ে 5 কেজি দাও, আমি টাকা দিয়ে দিচ্ছি। ঠিক আছে পরিমল, তুই হিসাব কর, একটা ঝাঁকা শঙ্করবাবুর ছাদে রাখ। ঠিক আছে। প্রশান্ত একটা ঝুড়িতে করে কিছু মাছ এগিয়ে দিল। এই নাও তোমাদের ন্যায্য দাম। কি এ তো অনেক বেশি শঙ্করবাবু।
বাকিটা আমি তোমাদের খুশি হয়ে দিয়েছি মনে করো। তোমাদের সামান্য মাছের ব্যবসা হয়েও তোমরা যতটা উদার মনে পরিচয় দিয়েছো, তার 10তলা বিল্ডিংয়ের মালিকও সেটা দিতে পারবে না। সবই বিধাতার ইচ্ছে। তার সৃষ্টির প্রতি যদি দয়া না থাকে তাহলে আমরা কিসের মানুষ বলুন তো? আর বিপদের সময় মানুষের পাশেই তো দাঁড়াবো নাকি? ঠিক বলেছ। ঠিক আছে শঙ্করবাবু, তাহলে এখন আমরা আসি। যদি পরিস্থিতি আরও কিছুদিন এমন থাকে তাহলে দরকার হলে আরও কিছু মাছ আপনাদেরকে দিয়ে যাব। ঠিক আছে। পরিমল ও প্রশান্ত ভেলা ভাসিয়ে অন্যদিকে চলে গেল। শঙ্করবাবু তাদের দিকে তাকিয়ে মুচকি হেসে তাদের ছাদের উপরে রাখা ডালা তুলে নিয়ে জোরে তার গিন্নিকে উদ্দেশ্য করে বললেন, দেখো গিন্নি, সবার জন্য খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে।